ইটস শো টাইম, ইটস আইপিএল টাইম। আজকে কিন্তু দুটি খেলা, একটা হচ্ছে মুম্বাই ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস, আর একটা হচ্ছে দিল্লি ভার্সেস আরসিবি। সুতরাং বুঝতেই পারতেছেন আজকের দিনে কিন্তু টেবিল টপারদের খেলা। এখন আমি আপনাদের কাছে জানতে চাই কোন দুটি দল জয়ী হবে, আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। প্রথমে যদি আমরা মুম্বাই আর লখনৌ সুপার জায়ান্টস নিয়ে একটু কথা বলি, তখন দেখা যাক তাদের দলের কম্বিনেশনটা কেমন হতে পারে বা কে জিততে পারে, এটা নিয়ে একটু পর্যালোচনা করি। এখন আমরা যদি মুম্বাইকে নিয়ে একটু প্রথমে কথা বলা শুরু করি, মুম্বাই কিভাবে যাত্রা শুরু করেছিল দেখেন। টুর্নামেন্টের শুরুতে হার্দিক পান্ডিয়া প্রথম ম্যাচের জন্য ব্যান ছিল, জাসপ্রীত বুমরা আনঅ্যাভেলেবল ছিল, তিনি আনফিট ছিল, তিনি কবে দলের সাথে যুক্ত হবে আমরা জানি না। হার্দিক পান্ডিয়া দলের সাথে যুক্ত হলেন কিন্তু দল হারতেছে, টানা 4টা ম্যাচ হারছে, টানা 4টা না, মাঝখানে একটা জিতেছিল, 5টা ম্যাচের মাঝখানে একটা জয়। সুতরাং বুঝতেই পারছেন টেবিলে কিন্তু 9 নম্বর পজিশনে ছিল, যে অবস্থানে এখন সিএসকে আছে কিংবা সানরাইজ হায়দ্রাবাদ আছে। সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু মোরাল ডাউন হয়ে গেছিল। ওই অবস্থা থেকে আবার কিন্তু তিলক বর্মাকে এক ম্যাচে রিটায়ার্ড আউট করে দিল, কন্ট্রোভার্সি কিন্তু জড়িয়ে পড়লো মুম্বাইয়ের সাথে। সেখান থেকে কিন্তু মুম্বাই আস্তে 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 4টা ম্যাচ জয়লাভ করে নিল, প্রথমে দিল্লি, পরে সিএসকে, এভাবে 4টা দলকে যখন তারা হারাইলো, এখন দেখেন তারা কোন পজিশনে রয়েছে, টেবিলে 4 নম্বর অবস্থানে রয়েছে। এবং খেলা কার সাথে? লখনৌ সুপার জায়ান্টসের সাথে। লখনৌ সুপার জায়ান্টস কিন্তু এর আগে টেবিলে 4 নম্বর পজিশনে ছিল, তারা কিন্তু একটু মোমেন্টামটা ব্রেকডাউন হয়ে গেছে। এখন এই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের মাটিতে। মুম্বাইয়ের মাটিতে কিন্তু মুম্বাই কিন্তু খুবই টাফ একটা অপোনেন্ট, তাদেরকে কিন্তু মুম্বাইতে হারানোটা খুব একটা টাফ ব্যাপার। এখন দেখা যাক আজকের ম্যাচে তারা কোন ধরনের রেজাল্ট নিয়ে আসতে পারে। দুটো দিনই মোটামুটি ব্যালেন্স একটা টিম, মোটামুটি। বিশেষ করে যদি আপনি মুম্বাইয়ের কথা বলেন, মুম্বাইয়ের যে আজকের যে পজিশন, 2টা প্লেয়ারের কথা কিন্তু এখানে বলতে হয়। 2টা প্লেয়ার যদি 2টা ম্যাচে পারফরমেন্স না করতো তাহলে কিন্তু তারা আজকে এই পজিশনে যাইতে পারতো না। মনে পড়ে কি আপনাদের আশ্বিনী কুমারের কথা? তখন কিন্তু বুমরা দলের সাথে যুক্ত হয় নাই, তিনি যে 4টি উইকেট নিয়েছিলেন ডেবু ম্যাচে, ওই ম্যাচটিতে কিন্তু দুর্দান্ত তিনি পারফরমেন্স করেছিলেন। তার কারণে কিন্তু একটি ম্যাচ তারা জয়লাভ করছে, একটা ম্যাচ কিন্তু আপনাদের 2টা পয়েন্ট এনে দিছে। তারপরে করণ শর্মাকে আপনাদের কথা মনে পড়ে, উনি কিন্তু একটা ম্যাচ খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, তার কারণে কিন্তু একটা ম্যাচ মুম্বাই জয়লাভ করছে। ক্ষুদ্র ক্ষুদ্র এই কন্ট্রিবিউশনগুলো কিন্তু দলটাকে সামনে নিয়ে গেছে। নামান ধীর টুর্নামেন্টের মাঝখানে যেভাবে খেলছেন, দুর্দান্ত খেলেছেন। এখন টুর্নামেন্টের লাস্টের দিকে এসে বা মিডল ফেজে এসে কিন্তু রোহিত শর্মা রান করতে পারতেছে, তারপরে তিলক বর্মা তো আগে থেকেই রান করতেছে, হার্দিক ফর্মে রয়েছেন, এমনকি সূর্যকুমার যাদব দুর্দান্ত খেলতেছে। এদের কারণে কিন্তু দলটাকে অনেক ব্যালেন্স দেখা যাচ্ছে। আপনি বোলিংয়ের দিকে যান, মিচেল স্যান্টনার এত স্লো গতিতে বল করতে পারতেছে, তার বোলিং দেখে মনে হয় যেমন আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। একদম স্লো ব্যাটসম্যানকে তিনি মারতে দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু বল আবার টান খাচ্ছে। এখন ব্যাটসম্যান দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে, মারবে নাকি ঠ্যাক দিবে, এই ধরনের একটা অবস্থা। এখন এরকম একটি দলের সাথে যখন লখনৌ সুপার জায়ান্টস খেলবে, যার কোনো বোলিং অ্যাটাক নাই, কিন্তু তাদের কিন্তু স্ট্রং পয়েন্ট রয়েছে। স্ট্রং পয়েন্টে কি? আপনি যদি তাদের ব্যাটিং দেখেন, বিশেষ করে টপ 3 যদি দেখেন, দুর্দান্ত। কিন্তু মুম্বাইয়ের মাটিতে যদি তারা একবার 10 ওভার 12 ওভার খেলতে পারে, তখন কিন্তু যে কোনো টার্গেট তারা চেস করে ফেলতে পারে। আর যদি প্রথমে ব্যাটিং করে 200 থেকে 250 রান তারা নিয়ে যেতে পারে। আর যদি প্রথমে ব্যাটিং করে 220-30 রান নিয়ে যেতে পারে, যে কোনো দলের জন্য কিন্তু সেটা নেওয়া কিন্তু টাফ ব্যাপার হয়ে যেতে পারে। আপনারা যদি এডেন মার্কারের ফর্ম দেখেন, নিকোলাস পুরানের ফর্ম দেখেন, বুঝতেই পারবেন যে তারা কোন ধরনের ফর্মে রয়েছে। তারপরে নিচের দিকে আয়ুষ বাদুনি, এই প্লেয়ারটির কথা কি বলবেন? তিনি কিন্তু টানা 3-4টি ম্যাচে দুর্দান্ত খেলেছেন, কিন্তু চিন্তার বিষয় হচ্ছে 27 কোটি রুপি দিয়ে কিনা লখনৌ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন ঋষভ পান্তকে নিয়ে তিনি কিন্তু কোনো ধরনের পারফরমেন্স দিতে পারতেছেন না। এখন গোয়েঙ্কা সাহেব তার সাথে কোন ধরনের পারফরমেন্স করতে পারে, মানে কোন ধরনের দ্বিধাদ্বন্দ্বে চাইতে পারে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তারপরে মনে পড়ে কি আপনাদের গোয়েঙ্কা সাহেবের লাস্ট ম্যাচে তিনি যেভাবে অপমানিত হয়েছিলেন কেএল রাহুলের কাছে, যখন দিল্লি লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়েছিল, তিনি কিন্তু কেএল রাহুলের সাথে হাত মেলাতে গেছিলেন, যদিও হাত মিলাইছে কিন্তু তিনি তাকে অ্যাভয়েড করে চলে গেছেন, বলতেছেন কেএল রাহুলের কথা। এই ভিডিওটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ভাইরাল হয়ে গেছে। টুর্নামেন্টের শুরুর দিকে কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের পজিশন ভালো ছিল, তখন কিন্তু শার্দুল ঠাকুর ভালো বোলিং করতে পারতেছিলেন, মিচেল মার্শ কিন্তু ভালো ব্যাটিং করতে পারতেছিলেন। এখন টুর্নামেন্টের এই অবস্থানে এসে কিন্তু এডেন মার্কার ভালো ব্যাটিং করতেছে, কিন্তু মার্শ ভালো ব্যাটিং করতে পারতেছে না, এটা হচ্ছে তাদের সমস্যা। আবার যদি তাদের স্ট্রং পয়েন্ট দেখেন, আবেশ খান দুর্দান্ত বোলিং করতে পারতেছেন, তারপর দিগ্বেশ রাথি তিনি কিন্তু দুর্দান্ত বোলিং করতে পারতেছেন, এগুলো হচ্ছে তাদের স্ট্রেংথ। এখন উইকনেস তো একমাত্র ঋষভ পান্ত রয়েছেন, এবং তাদের লোয়েস্ট মানে নিচের দিকে যদি আপনি তাকান, যে বোলিং অর্ডারগুলো, ওই ধরনের কোনো মানে ইন্টারন্যাশনাল মানের কোনো বলার আপনি খুঁজে পাবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা। যখন মুম্বাইয়ের মাটিতে বোলিং করতে যাবে, তখন কিন্তু যে কোনো অপোনেন্টের কাছে যদি ভালো বলার না থাকে, মুম্বাইয়ের এত স্ট্রং ব্যাটিংয়ের বিপক্ষে তখন কিন্তু চাপ হয়ে যেতে পারে। আপনারা যদি মুম্বাইয়ের ব্যাটিং অর্ডার খেয়াল করে থাকেন, উপরে রোহিত শর্মা, রায়ান রিকটিলেন, তিলক বর্মা, তারপরে হার্দিক পান্ডিয়া, উইল জ্যাক্স, সূর্যকুমার যাদব, নামান ধীর, বুঝতেই পারতেছেন অনেক লম্বা কিন্তু একটা ব্যাটিং লাইন আপ। লম্বা থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা কিন্তু অনেক পাওয়ারফুল এবং ডিস্ট্রাকটিভ।
এখন দেখা যাক তারা কোন ধরনের পারফরমেন্স দিতে পারে। তবে আমি আজকের ম্যাচে মুম্বাইকে এগিয়ে রাখতেছি, কারণ মুম্বাই যেহেতু ঘরের মাটিতে খেলতেছে এবং টানা চারটা জয় পাইছে, এখন কিন্তু মুম্বাইকে আটকে রাখাটা একটু কষ্ট হয়ে যেতে পারে লখনউ সুপার জায়ান্টসের কাছে। আর যদি লখনউ সুপার জায়ান্টস আজকে যদি হেরে যায় তাহলে কিন্তু তারা টেবিল থেকে আরো নিচে পড়ে যাবে, কিন্তু মুম্বাই কিন্তু 12 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বর অবস্থানে চলে যাবে। দিনের আরেকটি ম্যাচ নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি, দিল্লি ভার্সেস আরসিবি, তারা দুইটি দলই কিন্তু 12টি পয়েন্ট নিয়ে কিন্তু টেবিলের শীর্ষে রয়েছে। এখন যেই কালকে জয়লাভ করবে তারাই কিন্তু 14 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চলে যাবে। সুতরাং বুঝতেই পারতেছেন এই ম্যাচটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেউ কাউকে ছাড় দেবে না। দিল্লির অবস্থানটা যদি আপনি খেয়াল করে থাকেন, দিল্লি কিন্তু একটা সময় টেবিল টপার ছিল, 4টা ম্যাচ তারা আনবিটেন অবস্থায় ছিল, মুম্বাইয়ের সাথে একটা ম্যাচ হেরে তারা আনবিটেন থেকে মানে একটা বিটেন অবস্থায় গেছে, তারপরেও কিন্তু তারা তার টেবিলের 2 নম্বর পজিশনে রয়েছে, 1 নম্বরে গুজরাট রয়েছে। এখন দিল্লির যাত্রাটা কিভাবে হয়েছিল মনে পড়ে কি আপনাদের? পাঞ্জাবের সাথে কিন্তু তাদের কলাপস হয়ে গেছিল, ব্যাটিং কলাপস হয়ে গেছিল, 65 রানে 5 উইকেট, কিন্তু সেখান থেকে তারা 240-এর আশেপাশে বোধ হয় তারা রান চেস করতে পারছিল। বিপ্রাস নাগিব এবং আশুতোষ শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে কিন্তু তারা ওই ম্যাচটি জয়লাভ করতে পারছিল। এরপরে দেখেন তাদেরকে কিন্তু আর থামিয়ে রাখা যায় নাই। লাস্ট তাদের যে মেমোরেবল যে একটা জয় ছিল মিচেল স্টার্কের দুর্দান্ত সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসের সাথে যে ম্যাচটি ছিল, এরপরে কিন্তু তারা দিল্লি আরসিবিকে হারাইছিল। এখন আরসিবি কি পারবে ওই ম্যাচের বদলা নিতে, সেটা হচ্ছে দেখার বিষয়। কিভাবে হারাইছে আপনাদের মনে আছে কি? কেএল রাহুল কিন্তু আরসিবির ঘরের মাটিতে যে তাদেরকে হারাইছে এবং যে একটা গোল্লা একে ব্যাটটি এভাবে রেখেছিলেন যে আই বিলংস হেয়ার, এটা কিন্তু অনেক কিছু মিন করে। যে কেএল রাহুলকে যে তারা কিনে নেয়, বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর টিম যে তাকে কিনে নেয়, এটা কিন্তু তাদের জন্য একটা লজ্জাজনক বিষয় ছিল। তিনি কিন্তু এবার অনেক কিছুর বদলা নিয়ে যাচ্ছেন। বলতেছিলাম কেএল রাহুলের কথা, তিনি গোয়েঙ্কা সাহেবের সাথে যেভাবে তিনি বিহেভ করেছেন, তারপরে জনতার সামনে মানে এরিনার মাঝখানে তিনি যেভাবে নিজেকে প্রমাণিত করলেন যে আই এম দ্য বেস্ট, এটা কিন্তু একদম দৃষ্টিনীয় একটা বিষয় ছিল। এখন আরসিবি দলটাকে কিন্তু আপনাকে মানে বিস্ময় করে দিবে। তাদের যে স্ট্যাট, তারা কিন্তু 9টি ম্যাচ খেলেছে, তাদের সম্ভবত 6টি জয় রয়েছে। কারণ কি? তারা ঘরের মাটিতে কিন্তু লাস্ট ম্যাচটি জয়লাভ করতে পারছে, এর আগে কিন্তু 3টি ম্যাচ তারা জয়লাভ করতে পারে নাই ঘরের মাটিতে। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের মাঝখানে কিন্তু এই ধরনের কনফিডেন্সটি ছিল না। এখন কিন্তু তাদের কনফিডেন্স আরো বুস্ট আপ হয়ে গেছে, কারণ কি তাদের অ্যাওয়ে পার্সেন্টেজ কিন্তু উইন পার্সেন্টেজ কিন্তু 100%, সে সাথে যুক্ত হয়ে গেল তাদের ঘরের মাটিতে জয়। এখন বুঝতেই পারতেছেন আরসিবি কিন্তু দলটাকে নেহাত খারাপ না। আপনি যদি আরসিবি ব্যাটিং লাইন আপ দেখেন, রজত পাতিদার, বিরাট কোহলি, দেবদীপ পাডিকাল, এই ব্যাটসম্যানটিকে নিয়ে কি বলবেন? পাঞ্জাবের সাথে যদি তিনি খেলতেন তাহলে কিন্তু খেলাটি নাও হারতে পারতেন, যে ম্যাচটিতে তারা হারছিল। তো এখন দেখা যাক তারা আজকে কোন ধরনের পারফরমেন্স দিতে পারে। দলটি কিন্তু দুর্দান্ত, টিম ডেভিড যেভাবে নিচের দিকে এসে ব্যাটিং করতেছে তার প্রশংসা না করলে নাই হয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আরসিবির বোলিং এর কথা। আপনি যদি ভুবনেশ্বর কুমারের দিকে তাকান কিংবা জশ হ্যাজেলউডের দিকে তাকান, তারা যেভাবে বোলিং করতেছে, জশ হ্যাজেলউড আগের ম্যাচটি যেভাবে তিনি জিতাইছেন, একা তিনি জিতাই ফেলছেন। 12 বলে 18 রানের প্রয়োজন, সেখানে তিনি 6 বলে দিচ্ছেন 1টি রান 2টি উইকেট। সুতরাং বুঝতেই পারতেছেন খেলা কিভাবে জিতাই নিয়ে আসছে। সুতরাং আজকের ম্যাচটিতে দিল্লির সাথে তার কোন ধরনের পারফরমেন্স দিতে পারে সেটা কিন্তু দেখার বিষয়। কিন্তু দিল্লির কিন্তু মিচেল স্টার্কের সাথে কিভাবে বিরাট কোহলি ব্যাটিং করবে কিংবা ফিল শট ব্যাটিং করবে সেটাও কিন্তু দেখার বিষয়। তারপরে রয়েছেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, এখানে কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ আপ হয়ে যাবে। কিন্তু দিল্লির একটা ছোট মাঠ, ওই ছোট মাঠে কোন ধরনের পারফরমেন্স কোন ধরনের প্লেয়াররা দিতে পারে সেটা কিন্তু দেখার বিষয়। দিল্লি কিন্তু দুর্দান্ত একটা ব্যালেন্স টিম, কিন্তু দিল্লি কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে একটু ধাক্কায় পড়েছিল। আপনাদের মনে পড়ে কি? হ্যারি ব্রুক টুর্নামেন্ট শুরুর 4-5 দিন আগে বললেন যে আই এম নট অ্যাভেলেবল। এটি কিন্তু দলের জন্য একটা অত্যন্ত বড় ধাক্কা ছিল, কারণ হ্যারি ব্রুক কিন্তু বিশ্বের অন্যতম নাম একজন ব্যাটসম্যান, তাকে কিন্তু ইংল্যান্ডের ক্যাপ্টেন দেওয়া হয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন এমন একজন প্লেয়ার যদি টুর্নামেন্টের শুরুর আগে নিজেকে আনঅ্যাভেলেবল করে দেয় তখন কিন্তু দিল্লি দলের জন্য কিন্তু এটা একটি দুঃসংবাদ। তারপরে ফাফ ডু প্লেসিস প্রথমে স্টার্ট করেছিলেন 2-1টা ম্যাচ, তিনি কিন্তু ইনজুরির কারণে এখন দলের সাথে যুক্ত নাই, দলে আসেন মানে ডাগ আউটে বসে থাকেন কিন্তু খেলতে পারতেছেন না। তারপরে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ, তিনি কিন্তু খেলতে পারতেছেন না, মানে তাকে সুযোগ দেওয়া হচ্ছে 4-5টা ম্যাচ 7-8টা ম্যাচ তাকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তিনি কোনো পারফরমেন্সই দিতে পারে নাই। এটা হচ্ছে কিন্তু দিল্লির জন্য কিন্তু সবচেয়ে বাজে একটা ফিডব্যাক ছিল। তারপরে কিন্তু তারা টেবিল টপার। সুতরাং বুঝতেই পারতেছেন তারা কোন ধরনের পারফরমেন্স দিচ্ছে। কেএল রাহুলের পারফরমেন্স বলেন, ক্রিস্টিয়ান স্টাফসের পারফরমেন্স বলেন, কেএল রাহুল বললাম, তারপরে এই আশুতোষ শর্মা, বিপ্রাস নাগিব, মিচেল স্টার্ক, মানে কম্বিনেশনটা তাদের এরকম। কুলদীপ যাদব বলেন, তারপরে তাদের মাঝখানে অন্য যে সকল প্লেয়ার রয়েছে সবাই কিন্তু দুর্দান্ত খেলতেছে। এর কারণে কিন্তু দিল্লি আজকে টেবিল টপার। সুতরাং বুঝতেই পারতেছেন খেলা কিন্তু জমজমাট হবে আরসিবির সাথে। তবে এই ম্যাচে কিন্তু আমি আরসিবিকে এগিয়ে রাখবো, কারণ আরসিবির এইভাবেই উইন পার্সেন্টেজ কিন্তু ঘরের বাইরে 100%। তারপরে হচ্ছে দিল্লির একটা ছোট মাঠ, যেহেতু আরসিবি ব্যাটিং অর্ডার ভালো, তো এই কারণে আমি আরসিবিকে এগিয়ে রাখতেছি। আপনাদের মতামতকে আপনারা একটু কমেন্টস করে জানাবেন। তো আমার মনে হচ্ছে আজকে মুম্বাই আর আরসিবি জয়লাভ করবে এবং মুম্বাই জয়লাভ করে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বর অথবা 4 নম্বর পজিশনে যেতে পারে, আর সম্ভবত আরসিবি আজকে জয়লাভ করে টেবিলের 1 নম্বরে চলে যেতে পারে। এই হচ্ছে দেখার বিষয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আপনাদের মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন।